ভারত আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছে কিনা, ভারতেরও কিন্তু ক্ষতি হচ্ছে। চিন্ময় দাসের পর থেকে কেন এটাকে সামনে আনা হচ্ছে? কিন্তু আওয়ামী লীগের সময়ে তো এরকম হিন্দুদের বাড়ি দখল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এরকম ঘটনা তো আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। প্রকাশ্যে হত্যা করা হলো, ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্যে দিনে দুপুরে। তখন তো ভারত থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি মানব জমিনের নিয়মিত আয়োজন নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফর রহমান। আলোচনার জন্য আছেন মানব জমিনের জয়েন্ট এডিটর শামীমুল হক। জনাব শামীমুল হক, আপনাকে আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, নানা ইস্যু রয়েছে, রাজনীতির মাঠে আছে, পররাষ্ট্র বিভিন্ন বিষয় সামনে এসেছে। সর্বশেষ আমরা যেটি খবর পেয়েছি, ত্রিপুরায় বাংলাদেশের উপ হাই কমিশন আক্রান্ত হয়েছে, সেখানে হামলা হয়েছে। গত কয়েকদিন ধরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ে বাংলাদেশের যারা সংখ্যালঘু তাদের উপর হামলা হচ্ছে, এরকম অভিযোগ তুলে ভারতে বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করছে। আজকে আমরা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনায় যাচ্ছি। সত্যি বলতে কি, খুবই দুঃখজনক হলো বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যে বসবাস করছেন তারা মায়ের পেটে আছেন। এটা আমার কথা না, এটা হিন্দু সম্প্রদায়ের কথা। শুরুটা হয় চিন্ময় দাসকে গ্রেপ্তার করা নিয়ে। চট্টগ্রামে আদালতে তোলার পর সেখানে অনেক কিছু হয়, ইতিমধ্যে সারা বিশ্ব এটা জেনেছে। একজন সরকারি আইনজীবী কৌশলী হত্যা হয়। কিন্তু আজকে যেটা ঘটল ত্রিপুরায়, আগরতলা উপ হাই কমিশনে সরাসরি হামলা, বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা বা নামিয়ে ফেলা, এসব শুনলে সত্যিকার অর্থেই মনে হয় যে আমরা কোথায় যাচ্ছি, কিংবা ভারতের এই জনগণ তারা কি চাচ্ছে বা ভারত কি চাচ্ছে। ইসকনের বিষয়টা আসেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর মূল ইসকন সংবাদ সম্মেলন করে বলছে যে চিন্ময় আমাদের কেউ নন, সে বহিষ্কৃত। বহিষ্কৃত একজনকে নিয়ে এত কিছু ঘটনা ঘটে গেল, এর পেছনে ইন্ধন কার? আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, ভারত আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছে কিনা, এটা আমি নিজে নিজে চিন্তা করি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন নয়। মুক্তিযুদ্ধকালীন ভারতের সহায়তা বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন সেই অবদান স্বীকার করতে হবে। এর অর্থ এই না যে একটা অভিযোগ আপনি পেলেন, এটা সত্য মিথ্যা যাচাই না করেই একটা বিবৃতি দিয়ে দিবেন। আজকে ত্রিপুরায় হয়েছে, এর আগে কলকাতায় হাইকমিশনে ঘেরাও হলো। আসলে সব কিছু হচ্ছে কিন্তু মিথ্যা অভিযোগের ভিত্তিতে আলোচনা হচ্ছে। ভারতীয় মিডিয়ায় যেসব রিপোর্ট ছাপা হচ্ছে তার বেশিরভাগই অসত্য। আপনার সাথে একটু যুক্ত করি, মানে আমরা সাম্প্রতিক সময়ে ইস্যু হিসেবে আমরা যেটা দেখেছি এই চিন্ময় দাসকে গ্রেফতার, এছাড়া এই সাম্প্রতিক কিছুদিনের মধ্যে সংখ্যালঘুর কারো উপর হামলা হয়েছে, কারো দোকানে বা বাড়িতে হামলা হয়েছে, বা কেউ নির্যাতনের শিকার হয়েছে, এরকম তথ্য কিন্তু আমরা পাইনি অতি সম্প্রতি। তার মানে হলো ইস্যুটা একটাই ছিল যে চিন্ময় দাসকে গ্রেফতার। তো সেই জায়গায় চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে, সরকারের যেসব সংস্থা তাকে গ্রেফতার করেছে তারা কিন্তু বলেছে নির্দিষ্ট একটা অভিযোগের ভিত্তিতে, এবং তার বিরুদ্ধে মামলা ছিল, মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এখন। এবং গ্রেফতারের পরে প্রথমে হয়তো একটু ইসকনের পক্ষ থেকে কিছু বলা হয়নি, এক পর্যায়ে তারা বলেছে যে ইসকনের উনি কেউ না, এবং উনি যে সংগঠন চালান সেই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে অনেক। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র চিন্ময় ইস্যুতেই কিন্তু এখন যা হচ্ছে তার পিছনে শুধু চিন্ময় ইস্যুই, আদার কোনো ইস্যু নেই। কিন্তু যে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এবং ভারতের মিডিয়া
ইউটিউব পেজ যেগুলো চালায়, সেই জায়গায় কিন্তু নানা ধরনের অপপ্রচার চলছে এবং আমাদের দেশ বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে এবং আমাদের সরকার ব্যাখ্যাও দিচ্ছে। তারপরও কিন্তু সেটা চলছে এবং চলছে। সম্প্রতি আমরা গতকাল এবং আজকে আমরা যেটা দেখলাম, গতকালকে আমরা সুতারকান্দি স্থলবন্দরের প্রায় কাছাকাছি জায়গায় হিন্দুদের একটি বড় দল তারা এসে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছিল, হয়তো বিএসএফ এবং তাদের পুলিশ তাদের আটকে রেখেছিল। আজকে দেখলাম হামলা হয়েছে, কলকাতায় বিক্ষোভ হয়েছে। তো এই যে পরিস্থিতি, ইস্যু কিন্তু চিন্ময় দাসের গ্রেফতার। আচ্ছা, একটা কথা বলেন তো, চিন্ময় আমাদের দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, তার বিরুদ্ধে নির্দিষ্ট মামলা আছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতেই পারে। এখন এই গ্রেপ্তার করাটা কে যদি ভারত কিংবা ভারতীয় জনগণ মনে করে যে হিন্দুকে কেন গ্রেপ্তার করা হলো, তাহলে তো বাংলাদেশে এই যে 7% সম্ভবত হিন্দু, 7-8 বা 9% হিন্দু, তারা নানা অরাজকতা করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ ভারত সেখানে বাধা দিবে। ভারতীয় জনগণ এসে আমাদের বর্ডারে ঘেরাও করবে, পশ্চিমবঙ্গ আসামে ঘেরাও করলো, সেখানে পণ্য সরবরাহে ব্যাহত হচ্ছে। এসব করে কি দুইটা দেশের সুসম্পর্ক থাকে? আরেকটা বিষয় কিন্তু আসছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু দুই দেশের মানুষ। ব্যবসা বাণিজ্যে এর যদি প্রভাব পড়ে তাহলে দেখা যাচ্ছে যে ভারতেরও কিন্তু ক্ষতি হচ্ছে। আমরা যে খবর পাচ্ছি যে কলকাতায় তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে, যারা ব্যবসা করেন। হাসপাতালগুলোতে এখন বাংলাদেশি রুগী না যাওয়ায় সেখানেও তাদের এক ধরনের ক্ষতির মুখে পড়েছে, পর্যটন ক্ষতির মুখে পড়েছে। এখন সেটা তো বাংলাদেশেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই দুই দেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি একটা জিনিসই ভাবি, ভুয়া তথ্যের উপর যে সব কর্মকাণ্ড ভারতীয় জনগণ চালাচ্ছে এবং এর সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিছু কিছু কথা বলছেন যা ভারতীয় জনগণকে সাপোর্ট করে। আসলে তারা সরজমিনে, তারা বাংলাদেশের সরকারকে একটা প্রস্তাব দিতে পারে, ঠিক আছে আপনারা আসেন সরজমিনে তদন্ত করেন কোথায় কি হয়েছে, আন্তর্জাতিকভাবে একটা তদন্ত হইতে পারে বাংলাদেশে কোন জায়গায় কোন সংখ্যালঘু কিংবা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। সর্বশেষ আমরা যেটা দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু একটা বলছেন যে উনি প্রস্তাব দিবেন যে বাংলাদেশে যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হয়, উনি কেন্দ্রে এরকম প্রস্তাব পাঠাবেন। এটা তো আসলে হয় কোনো দেশে যখন যুদ্ধ বা কোনো ধরনের অভ্যন্তরীণ সংঘাত হয়, গৃহযুদ্ধ হয়, এইসব থামানোর জন্য আসলে শান্তিরক্ষীরা কাজ করেন। তো বাংলাদেশে এমন কি ঘটলো উনি এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আলোচনার সামনে নিয়ে আসলেন? আমি আজকে যখন মেট্রোতে আসি, আমি সিটে বসা, ওই মুহূর্তে একজন হিন্দু ভদ্র মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছেন। ওই আপনার সচিবালয় স্টেশন থেকে উঠেছেন। আমি দাঁড়িয়ে ওনাকে বললাম যে বসেন। বিষয়টা হলো এই সম্মানবোধটা এখনো কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দেখে না। তাদের সম্মানটা একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন এত পুরুষের মধ্যে। আরেকটা বিষয় আছে, মানে আরেকটা বিষয় হলো যেটা যে মানে কোনো পক্ষ চাইছে কিনা যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি আছে দীর্ঘদিন ধরে, শত শত বছরের যে সম্প্রীতি, সেইখানে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য এরকম কিছু কাজ করা হচ্ছে কিনা, উস্কানি দেওয়া হচ্ছে কিনা, এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। সামনে এসেছে কি, এটা বলা বলি হচ্ছে প্রকাশ্যে যে কোন একটা পক্ষ, ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আওয়ামী লীগের ফাঁদে পা দিচ্ছে কিনা ভারত, ওইটারই ধারাবাহিকতা। অর্থাৎ একটা গোষ্ঠী চাচ্ছে বাংলাদেশে এই হিন্দু বা সংখ্যালঘু তাকে একটা ইস্যু তৈরি করতে,
যার 16 আনার মধ্যে 15 আনাই মিথ্যা। 1 আনা আছে না, কিন্তু যারা আওয়ামী লীগের লিডার ছিলেন, হিন্দু সম্প্রদায়ের যারা সেই সময় আপনার এই গত 16 বছর নির্যাতন করেছেন, তাদের বাড়িঘরে কিংবা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সেটা হামলা রাজনৈতিক হয়েছে। কারণে হয়েছে। রাজনৈতিক কারণে, ধর্মীয় কারণে নয়। ধর্মীয় কারণে যদি হতো তো এত বড় তাদের দুর্গাপূজা হয়ে গেল, তারপরে বুদ্ধদের শিবদান হয়ে গেল, কই কোথাও তো কোনো কিছু হয়নি। চিন্ময় দাসের পর থেকে কেন এটাকে সামনে আনা হচ্ছে? ধরেন আপনি 1% বলেছেন যে কিছু কিছু জায়গায় হয়েছে, সেটা নির্বাচনের পর পর, তারপরে এই অতি সম্প্রতি কিন্তু কোনো ধরনের ঘটনা আমরা দেখি নাই। মোটেও ঘটেনি। কিন্তু আওয়ামী লীগের সময়ে তো এরকম হিন্দুদের বাড়ি দখল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এরকম ঘটনা তো আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। প্রকাশ্যে হত্যা করা হলো, ছাত্রলীগের ছেলেরা কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্যে দিনে দুপুরে। তখন তো ভারত থেকে কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। হিন্দুরা তাদের হিন্দুত্ববাদ নিয়ে জাগ্রত হয়নি। আওয়ামী লীগ বলে কি, অর্থাৎ আওয়ামী লীগ যা করে সব আপনার সঠিক এবং এটা ন্যায়। নাসিরনগরের ঘটনা ঘটেছিল। নাসিরনগর কেন, আরো অনেক জায়গাতে। এবং নাসিরনগরের ঘটনাটা কি, একটা হিন্দু ভদ্রলোকই এই ঘটনাটার উৎপত্তি করেছেন। তা আমরা চাইবো আসলে ভারত বাংলাদেশের যে সম্প্রীতি মুক্তিযুদ্ধকালীন সময় থেকে সেটা যেন বজায় থাকে। দুই দেশের সরকার যেন আলোচনা ক্রমে এটা দ্রুত সমাধান করে। আমরা আর মিথ্যা অভিযোগে অভিযুক্ত হইতে চাই না, এ থেকে বেরিয়ে আসতে চাই। ভারতের প্রতিও আমাদের এই আবেদনটা থাকবে, আপনারা যাচাই করুন। অবশ্যই এখানে আপনারা যে অভিযোগ তুলেছেন বা তুলছেন কিছুই পাবেন না। সেটা তো আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু ভারতের মিডিয়া আমরা কিছুদিন ধরেই দেখছি, মিডিয়া মানে মূল ধারার মিডিয়া না, কিছু কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া যেগুলোতে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, খবর প্রচার করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই। এবং আমাদের দেশে তো এরকম হলে হয়তো সরকার দেখতো, কিন্তু তারা তো অব্যাহতভাবে এগুলো চালিয়ে যাচ্ছে। সে দেশের সরকার এ ব্যাপারে কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং আমাদের দূতাবাস আক্রান্ত হয়েছে, তো সেই জায়গায় নিরাপত্তারও একটা বিষয় আছে। আপনার বিদেশি দূতাবাস বা মিশনগুলা কিন্তু বিশেষ নিরাপত্তা দেওয়া হয় থাকে সব দেশে, বাংলাদেশেও কিন্তু যারা আছেন তাদেরকে আমরা দিই। দূতাবাস আক্রান্ত হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছেন। এখানে কি শেষ? আক্রান্তটা হবে কেন? এটা ঠেকানো গেল না কেন? প্রশ্ন ওঠে আপনার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, মানে তাদের যে অভিযোগ, সেই অভিযোগের কারণে তারা মার্চ করছেন, বিক্ষোভ করছেন। তা এখন তো আমাদের দূতাবাস যখন আক্রান্ত হয় তখন তো এটার প্রতিবাদে আমাদের এখানে এবার হতে পারে এরকম। হতে পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ভারতে নজির আছে মসজিদ ভেঙে মন্দির করার। ভারতে সংখ্যালঘু হিসাবে মুসলমানদের উপর নির্যাতন কয়দিন পর পরই বিশ্বজুড়ে আলোচিত হয়, প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আমাদের এখানে প্রতিবাদ হয়, কিছু ইসলামী দল প্রতিবাদ করে, এই পর্যন্তই শেষ। কিন্তু ভারত যেভাবে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে মুসলমানদের উপর অত্যাচার করে কিংবা যেসব কর্মকাণ্ড করে, কই বাংলাদেশ তো কখনো সেইভাবে নাক গলায়নি। মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে ওই অর্থে ওইভাবে না, কোনো ধরনের মানে সরাসরি আর না, না, কথা বলা বা এটা হয় না। কিন্তু কোনো কোনো পক্ষ যারা ইসলামিস্ট বা যারা ধর্মীয় সংগঠন তারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ জানায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, প্রতিবাদ জানায়। আমার মনে হয় ভারত সরকারের এখানে একটা দায়িত্ব রয়েছে, তাদের দেশের জনগণকে জানানো যে যেটা আমরা শুনছি তা সত্য নয়। আপনারা স্থির থাকুন, নীরব থাকুন, আর যতটুকু হচ্ছে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। এটা যদি ভারত সরকার করেন তাহলে সঠিক কাজটা করবেন। আমরা সেটাই আশা করি, দুই দেশের সম্পর্ক যাতে ভালো থাকে, সুসম্পর্ক থাকে এবং ভবিষ্যতেও যাতে দুই দেশের এই সম্পর্ক অতীতে যেরকম ছিল সামনেও বিদ্যমান থাকে, আমরা সেই প্রত্যাশা রাখি। আজকে আমরা এখানে শেষ করতে চাই। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।